চলে না চলে সে বলা মুশকিল। হ্যাঁ, ঠিক না বলে জট পাকিয়ে আছে সব। এখন এটা খুব ভালো কথা আছে যে তাকানো যায় রাত্রিবেলায় অজস্র তারা হেফাজত হয়ে ছড়িয়ে আছে, এটা দেখা যায় তো। কিন্তু যারা আকাশ বিজ্ঞানটা জানে, অ্যাস্ট্রোনমি জানে, কনস্টেলেশন তারা কোনটা কি নাম আমাদের জানে, কোনটা কি রাশি, তাদের কিন্তু হেফাজত মনে হয় সাজানো গোছানো মনে হয়, তাই না? নিজেদের মধ্যে যত সাজানো গোছানো হবে তত অন্যের ব্যাপারটা জানা হবে। কেমন মানুষ চলাফেরা বলেই দেয়, কেমন মানুষ কিনে যায়, এটা ঠাকুরেরই কথা। নিজস্ব স্বার্থটাকে প্রমিনেন্ট করে দেখলে এখন আমরাও বুঝতে পারবো, যেমন টাকা আমার প্রিয় খুব, টাকা ধার দেওয়ার আগে পট করে ভুলে যাবো টাকা চাওয়ার ধরন দেখে রকম দেখে টাকাটা ফেরত দেবে কিনা, হয় না? কেন হয়? টাকার প্রতি প্রেমে ফুটে উঠে বেশি, তাই না? তো এরকম হয় জিনিসটা, নিজের মধ্যে যত বোঝানো হয় বোঝানো নয়। খারাপ কথা বলতে গেলে আমরা সকলে ধান্দা মানুষ, তার জন্য খারাপ শুধু ভালো লাগে আমাদের সবার পক্ষ নিজস্ব কিছু আমাদের মতলব আছে, সেই মতলবই থাকে আমাদের কত ঠাকুরকে নিজেকে চাপটা না, ঠাকুর যা বলছেন তার সাথে দেখেন আপনি সকালে বাচ্চারা পরে ইষ্টপ্রস্ত বইটা পড়ছিল, মনে করেন একটা তিনি না চান যদি আমার কাছে হাজার কিছু কোনো দরকার নেই, বুঝছো না? চলতে আছে তো, আমি না খেয়ে না দিয়ে নাম করে থাকো, তুমি যদি আমাকে থাকো আমি শুনছি, এরকম হাড় ভাঙা টান বলে এটাকে ধরে পড়ে, তখন আস্তে 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 নিজেকে সংগঠিত হয়। বলছিলাম একটা ম্যাগনেট যদি থাকে, এটা লোহা যদি থাকে, ম্যাগনেটটা আস্তে আস্তে লোহা হবে, হয়তো হয় কেন? লোহাটার মধ্যে যে অ্যাটমিক পার্টিকেল সেটা রিকনস্ট্রাক্টেড হয়ে যায়, অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় অ্যাটমগুলো, তখন সেটা চৌম্বকত্ব প্রাপ্ত হয়ে যায়। আর যদি ম্যাগনেটের কাছে না থাকে, লোহা হয়ে আজীবন পড়ে থাকবে, চুম্বক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেহেতু সেটা একটা কারণ মানুষের মধ্যে আমাদের মধ্যে সব ভালো সম্ভাবনা আছে, যেহেতু আমরা কন্টিনিউয়াসলি ঈশ্বরের সাথে লেগে থাকি না, আমি তো ঠাকুরের সব লিটারেচার পড়িনি, আমি সমস্ত করে তারপর কি বুঝতে পারবো ঠাকুর কি চাইছেন, এখন কিভাবে চলবে? এখনই তো বললাম না, ভালো লাগে ঠাকুরের কথা জানে, নিঃস্বার্থভাবে ঠাকুরকে ভালোবাসি, সেটা একটা লোকের সাথে যোগাযোগ রাখতে ঠাকুররা কিন্তু যেমন আমি একটা বাড়ি খুঁজছি একটা পাড়ায়, ওই পাড়াতে বাড়িটা আছে, আমি তো চিনি না, তখন একটা ভালো লোক তো বলতো তার বাড়িটা রাস্তাতে জানেন, সে বলে দেবে দিন দিলাম, আমার উদ্দেশ্য বাড়িতে যাও, লোকটা একটু পাওয়াতো না, এমনই ঠাকুরকে পেতে হবে বলে সেটা ঠাকুর জানে, ধান্দাবাজ না। আর কলকাতাতে লোক কাছে শুনেছি ভুল রাস্তা বলে যাচ্ছিল, কলেজ স্ট্রিটে আছে, হ্যাঁ আছে না আছে। ওই যে লোকটার কথা বলছেন, সেই লোকটার বৈশিষ্ট্য কিটা কথা, চারটে জিনিস দেখতে হয় ঠাকুর। একটা হচ্ছে লোকটা নিজস্ব ঠাকুরকে ভালোবাসে কিনা, শুধু শুধু ভালোবাসে, এক নম্বর। 2 নম্বর গুরুজনদের শ্রদ্ধা করে, 2 নম্বর লোকটা কথার কাজে মিল আছে কিনা মিলিয়ে দেখতে হয়, যা বলে সে করে কিনা, তারপরে মোটামুটি ঠিক আছে। আচ্ছা দোষ তো থাকবেই, ঠাকুর ছাড়া সবার মধ্যে থাকবে, তাই না? এগুলোকে দেখলে বলবো, বুঝলো না? লোহাকে যত সালের ওপরে ঘষা দেয় তখন লোহার পরিবর্তন হয়, তখন তাকে ধার হয়েছে, তাই না? লোহার ধার দেওয়া হয়, ঘষে 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 হয়, তেমন নিজেকে ঘষা যায়, শেপ পায়। কাদার তালকে শেপ পেতে গেলে কি করতে হয়? রোটেশনের মধ্যে রাখতে হয়, কোমরের চাক রোটেশনের মধ্যে রাখলেই হয় না, হাত দিয়ে ওটাকে শেপ দেয়, কোমর দেয়, তাহলে নিজের গতিতে থাকতে হবে, আর শেপ দিয়ে নেওয়া লোকটার কাছে। তাহলে যারা আজকাল তো এত লেভেলে ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে যাচ্ছে, প্রতিলোম সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের কি আর ওই অ্যাডজাস্টমেন্ট হবে? যেটুকু ক্ষতি হয়ে গেছে তার জন্য ভুগতে হবে, চেষ্টা করলে হবে, যদি মূলটা ভেঙে না যায়।
ঠাকুরের প্রিন্সিপাল দিয়ে এটাকে হ্যান্ডেল করা যাবে? একমাত্র ঠাকুরের প্রিন্সিপাল দিয়েই করা যাবে। মেসেজে পড়েছি তিনি বলছেন যে মেনি থিংস ইমপ্রেগনেটেড ইন দ্য ওম্ব অফ ইম্পসিবিলিটি, সেটাকেও ঠিক করা যাবে যদি অচ্যুত ইষ্টনিষ্ঠা যেখানে যায়। আপনি একটা কথা আছে, এমন কোনো পাপ নেই দুনিয়াতে যা ইষ্টনিষ্ঠাতে স্থালন হয়। বিরাট আমাদের একটা সহায় ভরসার কথা জানি। ইষ্টনিষ্ঠা ওয়ার্ডটাই তো একটা অ্যাবস্ট্রাক্ট, মানে রসগোল্লার টেস্ট অ্যাবস্ট্রাক্ট না? হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝি। রিয়েল হয় কখন? খেলে কিছু না করে অ্যাবস্ট্রাক্ট বলবে প্রথমে, এবং ইন্টেনশন লুকিয়ে থাকে না করার, তাই না? সেই যে আপনি যে লোকটার কথা বলছেন, যে লোকটা ঠাকুরের প্রতি অত্যন্ত ইষ্টনিষ্ঠা নিয়ে চলছে আর সে আমাকে শেপ দিচ্ছে, ও শেপ দিচ্ছে না, ও শুধু ধাক্কা দিয়েছে ভাই। ঠাকুরের নীতিবিধিতেই চালাচ্ছে কিনা, ঠাকুরের নীতিবিধি কোথায় বলছে কিনা, সে মধ্যে নিজেও চলছে কিনা, এটা দেখার বিষয়। আর যখন দেখবে লোকটা ঠাকুরের কথা বলছে কিন্তু আস্তে আস্তে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, তখন উপস্থিত চলে যেতে হবে। তোমার জীবনে যদি কেউ থাকে যে তোমার ইষ্টের সমকক্ষ বা তার থেকে প্রিয়, তুমি যেন সে তোমার পক্ষে ভীতিপ্রদ। কথাটা মানে বোঝা গেল? ঠাকুরেরই বলা, ঠাকুরেরই বলা। ভীতিপ্রদ কেন বলেছে? ভীতিপ্রদ সিংহ কেন ভীতিপ্রদ? ও হার্মফুল, তাই? হ্যাঁ, হার্মফুল, তাই খেয়ে নেবে, শেষ করে আবার সত্তা বিধ্বংসী হয়ে যাবে। সত্তা বিধ্বংসী বৈশিষ্ট্য। তাহলে ঠাকুর কি আমাদের পরীক্ষা নেন? ঠাকুর পরীক্ষা নেন না। ঠাকুর চান আমরা যেন ভালোভাবে চলাতে চলি। পরীক্ষা আমাদের পরিস্থিতি নেই, আমাদের ভিত্তি প্রবৃত্তি নেই। যেমন ঠাকুর ওই যে কেষ্ট দাসের কাছে পাঠাতেন, বা ওই যে হরনাথ ঠাকুরের কাছে পাঠিয়ে দিতেন কিশোরী মোহনকে। হরনাথ ঠাকুরের কাছে বারবার কিশোরী মোহনকে পাঠিয়ে দিতেন। থাকবে, আছে, থাকবে, হ্যাঁ, কথা হবে, হ্যাঁ, কিছু ওয়েবসাইটে নেই। তো এই যে ঠাকুর বারবার পাঠিয়ে দিতেন এর কাছে ওর কাছে, বা নিজের থেকে বলতেন না আমায় মানো। আরে নিজের থেকে বলে কি হবে? তুই নিজে অঙ্ক, একটা মাস্টার অঙ্ক বলে দিল, সেটা শেখা হবে না? নিজে ওয়ার্কআউট করলেই না শেখা হবে। ঠাকুর তো সেজন্য বিভিন্ন পরিস্থিতির মধ্যে ফেলে দেন আমাদের, তাই না? আপনি যে গাইডটার কথা বললেন, সেই গাইডটা কি এরকম কোনো মানে আছে সবার জন্য একজনকেই হতে হবে? না, মানে আছে। যে গাইডেন্স যে নেবে তার টেম্পারামেন্টাল অ্যাফিনিটির উপর নির্ভর করে। যেমন বডি বিল্ডিং যদি কেউ করে, তুমি বডি বিল্ডার চাও, তুমি সবসময় ভালো লাগে, সব পটে যাবে ভালো লাগে, তুমি মূল ব্যাপারগুলো থাকতে হবে তো। আবার যে গান করে সেও ঠাকুরের কথা বলে, তার মানে যে গান যে করে তার সাথে আমার বিরোধ হবে তা না কিন্তু। তাহলে তো আলাদা আলাদা এরকম ইষ্টবাহী মানুষ থাকবে, থাকবে, কোনো অসুবিধা নেই। ঠাকুর তো বলছেনই টেম্পারামেন্টাল ডিফারেন্সের জন্য, তোমার অ্যাফিনিটির জন্য তোমাদের মধ্যে অনেক গ্রুপ বুঝে উঠতে পারে। ঠাকুরের কথা যদি এরকম প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় যে একজন কি মেনে চলতে হবে, সেই একজন ঠাকুর, এটা ধরতে হবে। বুদ্ধদেব চক্রবর্তী মেনে চলতে হবে, তারপরে ঠাকুরও বললে হবে না কিন্তু। ঠাকুরের সাথে কেউ নেই, এক এবং অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয় তো কথাটা কি তাই তো লোকে যাচ্ছে না, তো বন্ধ করে দিয়েছে কবে। একম এবার দ্বিতীয় আমি শরণম কেন বলবো না আমরা রোজ? শ্রীকৃষ্ণের টাইমে যে ব্যাপারটা ছিল যে অনেক পুজো টুজো ছিলাম না তো। আরেকটা বিষয়, অনেকেই তার কাছাকাছি এরকম মানুষের খুঁজে পায় না, সেক্ষেত্রে হ্যাঁ পায় না তো। যদি একটা ঐকান্তিক আগ্রহ থাকে খুঁজে বার করবে, যে পায় না মানে নেই তা তো না। যীশু খ্রিস্টের যে 12 হয়েছিল, হ্যাঁ বহু আছে, এখনো অনেক একলব্য আছে। টানের তোরে সে কোথায় চলে যাচ্ছে, কি করছে সেটা আমরা জানতে পারছি না। পজিটিভ নিজেকে দুদিক দেখতে একটা বোঝা যাবে। এক বলতে গাঁজার জন্য সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে গাঁজার আসর থেকে। আমার বন্ধুই আছে গাঁজার আসরে কারোর সাথে চেনা নেই, কিন্তু চেনা আছে গাঁজার সাথে, যে ওখানে বসে পড়ে, তারপরে ওকে না চাইতে করতে হয়। অদ্ভুত ব্যাপার, টান। মানে গাঁজাটা হচ্ছে ওখানে ইষ্ট। জয় এরকম আছে একটা আনন্দ খুঁজতে যায় মানুষ।
শরীর ভালো আছে? কোন রকম আছে আমি আসছি, মুহূর্তে চলে যাচ্ছি। ঘুমোতে কখন শেষ এই 11টা, 1 ঘন্টা লেট আছে। আমার দেখা হবে কি? আমার দেখা। সবাইকে জয় গুরু। একটা জিনিস ভাবি দাদা, যে ঠাকুর বলতেন কিশোরী মোহন, অনন্ত মহারাজ, সতীশ দা যখন ছিলেন ওই টাইমটা ছিল ওরা হচ্ছে নাকি সমস্ত ত্যাগী, একদম বলতেন না ওরকম মানুষ আর পেলাম না ওই রকম অ্যাক্টিভ কর্মী, কিন্তু ঠাকুরই কিন্তু কীর্তনের যুগ থেকে আচ্ছা আচ্ছা, জয় গুরু জয় গুরু জয় গুরু, ঠিক আছে না? জি। তো ঠাকুরই আবার কিন্তু ট্রানজিশনটা করিয়ে দিয়েছিলেন, ওই যে একটা অন্য যুগ চলে আসলো কীর্তনের পর, পল্লী সংগঠন, হ্যাঁ, ইন্ডাস্ট্রি এইসব, কিন্তু ওখানে তো আর ওই কিশোরী মোহনদের কাজ ছিল না, ওখানে তো একটা নতুন সেট অফ পিপল ছিল না, আজ তো ওদের মতো ওদের ছিলই, রকমটা পাল্টে গেল না, শুধু কীর্তন নিয়ে চলে না, পঠন পাঠন লাগে, বিজ্ঞান লাগে, সায়েন্সও লাগে, প্র্যাকটিক্যাল কাজও লাগে, যোগার যন্ত্রও লাগে। কিন্তু কিশোরী মোহন তো তৈরি হয়েছিল কীর্তনে, তৈরি হোক না, কিন্তু ওর যে এফেক্ট যেটা, সেটা পরবর্তী লোকের ছিল নাকি? ওই পঞ্চানন মাস সরকারকে যখন যাজন করছে, ওই আকুলতা নিয়ে ঠাকুরের কথা বলছে, সেটা কি কম প্রয়োজন হয়? ওটা সবসময় তাদের অনুভূতি লোক, ও তো লেখাপড়া জানতো না কিছু না। তো ওই সময় ব্যাপারগুলো হতো, নাম ছুঁয়ে ট্রিটমেন্ট করে দিত, এই ব্যাপার, নাম হাসপাতাল না, কম্পাউন্ডার ওরকমই ডাক্তার, হাতুড়ি ডাক্তার, গাছ পাতা লতা পাতা এটা ওটা জানে, সবাই ওরকম ডাক্তার ছিল। আমাদের যে বাড়ির ঠাকুমারা সবাই ডাক্তার ছিল, এত নলেজ ছিল, দূর থেকে নিয়ে এত জানতো পরিবেশের ওষুধ গাছপালার সম্বন্ধে। ঠাকুর ওই জানানোর উপরে তো গুরুত্ব বেশি দিত। জয় গুরু, ঠিক আছে না? জি। ठीक है। हाँ सब ठीक है। मुजफ्फरपुर नहीं आ सके दादा। कहाँ? मुजफ्फरपुर। डॉक्टर के जय गुरु। मौसम था बहुत एक्सट्रीम इसलिए। जी। क्या नाम है? मोहन मास्टर। इसे देख नहीं पा रहा है ना, इसलिए आपका घर के बारे में हमेशा याद आता है। जय गुरु। तो ठीक है ना? जी। हमको कहीं जाना होना अभी संभव नहीं है, अकेले तो संभव है ही नहीं, ठीक से देख नहीं पाते, सब रास्ता उस्ता इधर उधर कहीं गिर जाएंगे, क्या होगा ये सब है। तो ज़्यादा कमजोर हो दोस्त तो है ही नहीं, वो खत्म है। डॉक्टर फिर भी लिख रहे हैं एकदम, डॉक्टर के पास ज़्यादा ही जिनिस है, दवा वो खा रहे हैं अभी, 2-3 महीने बाद फिर डॉक्टर के पास जाएंगे, चेकअप कराने के लिए। দেখতে পাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছেন না। আরে একজন এসে সুজিত কোন সুজিত? এই যে শৈলেন্দ্র ঘোষ। আচ্ছা শৈলেন্দ্র ঘোষ। কোথায় বাড়ি, কোথায় বাড়ি? সড়ক। হ্যাঁ ভালো তো। হ্যাঁ। मौजूदा लोग नहीं आए ना? ना এবারে এখন আসেন मौजूदा फॉरेस्ट है। कठिन हो गया। हाँ मौजूदा लोग बस तो हम लोग का एज ग्रुप का आदमी है। बोलते बता कि बोल। অনেক লোকের সঙ্গে চলতে হচ্ছে, অনেক লোকে মানে ফোন টোন করছে, আমি তো একেবারেই মানে পিপল স্কিল তো আমার জিরো তো জানছি, জিরো এটাও জানছি, জিরো হয়তো নেগেটিভ ব্যাপার, ইনক্রিজ করলেই হয়। ধৈর্য থাকে না একদম। হ্যাঁ ধৈর্য থাকে না একদম। এটা তো ধৈর্য থাকবে, একটু বসতে হবে, 1.5 ঘন্টা করে এক জায়গায় বসতে হবে। হ্যাঁ 1.5 ঘন্টা করে এক জায়গায় একা বসতে হবে দেখবি। 1.5 ঘন্টা মোবাইল থাকবে না, মোবাইল না, শুধু একা বসতে হবে। চুল ছিঁড়ে দেবে মাথা, মোবাইল আছে, তার কথা রাগবে কার উপর এই টাইমটা। অন্যের আচরণের নিয়মানুবর্তিতে কষ্ট পেলে তারপরে রাগ হয়, অনেক সময় দেখেছি এরকম অনেকে, সেক্ষেত্রে তার সংবরণ করা বা তার ওই রাগটা নিজের মধ্যে প্রবেশ করতে না দেওয়া, এক্ষেত্রে কি করণীয় হবে?
বাথরুমে যে নিজের গালে ঠাস ঠাস করে চড় মারা, যত জোরে সম্ভব তত জোরে, একটা সত্যি হ্যাঁ মানে সিরিয়াসলি একদম। ঠাকুরকে নিজে নিজে চড় খেতে দিয়েছি আমি, নিজের গালে নিজে। তার দোষ ছিল না, অন্যের দোষ ছিল। তার বক্তব্য ছিল আমি ওই দোষটাকে থেকে সরাতে পারিনি কেন, তার মানে আমারই দোষ। এই ছিল অ্যাপ্রোচ লোকটা। ওই তো অনেক বয়স্ক বেলা নেই, হ্যাঁ অনেক বয়সে কি ঠাকুরের তখন তো অনেক বয়স। হ্যাঁ। আপনার সামনে আপনি ছিলেন তো সবার সামনেই। সবার সামনে না হলে প্রায়শ্চিত্ত হয় নাকি? প্রাইভেট কি হয় প্রায়শ্চিত্ত? না এরকম প্যাথেটিক ব্যাপার, হ্যাঁ এরকম প্যাথেটিক ব্যাপার। সবাই যাকে ভগবান বলে পুজো করছে বসিয়ে, সে নিজের গালে নিয়ে চড় মারছে। এটাই তো ভগবত্তার একটা বিরাট প্রমাণ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে দেখলে, হ্যাঁ তাই না? ভগবান সবচেয়ে বড় কথা নিজের প্রতি ক্ষমাহীন, নিজেকে 1% 0% ক্ষমা কি করে না, সবাই তো ক্ষমা করে। তারপরে যারা ঠাকুরকে ধরেন কর্মীরা অনেকে বিট্রির পর বিট্রি করে যান, তাও ঠাকুর ক্ষমা করে দেন। এটা ছেড়ে দেওয়া হয়ে যাচ্ছে না, প্রশ্রয় দিয়ে দেওয়া হচ্ছে না? প্রশ্রয় দেওয়া যাচ্ছে। ঠাকুরের যুক্তি হচ্ছে যে আমি ভাবি যে যদি করে ঠিক হয়ে যাবে। মানে এটা কিরকম যুক্তি? খুন করে দেবে কোন দিন? নিজের গায়ে যদি একটা কিছু হয় তাহলে ঘায়ে যখন শুকিয়ে আসে ঘাটা, তোলা যায় না তো, না তুলতে গেলেও লাগবে সেইগুলো। হ্যাঁ সম্পূর্ণ শুকিয়ে গেলে তোলা যায়। ঠাকুরের ওরকম যুক্তি, যে কোনো মানুষের তো একটা অ্যাসেট, তো এবার একটা ভোগ নিয়ে তিনি বসে থাকেন, যদি ঠিক হয়ে ঠিক আছে। তার ফুলিশ ফাদার তো বলাই আছে, তার আমি হচ্ছে ফুলিশ ফাদার, তাই না? ঠাকুরের মতো না হলে পরে তার সবটা বোঝা মুশকিল আছে, সেটা তো আমরা হতে পারবো না, তাই না? এই জন্য তাকে চুপচাপ ফলো করে দেওয়াটাই সুন্দর। এখানে কি দেখা যায় যে অনেক সময় তার আদর্শের বিরোধিতাও করেছেন, কিন্তু তাকে তিনি তার প্রশংসা করে যাচ্ছেন? অনেক আছে, কৃষ্টদাসী তো আছে। মানে তার প্রশংসা, ঠাকুর কারোর প্রশংসা করছে মানে সেটা প্রশংসার যোগ্য আদতে তা আমি তা না, ওরকম তা না। তিনি তো ঠাকুরের আদর্শের বিরোধিতা করছেন। ঠাকুরের যে ফুলিয়ে ফাঁপিয়ে ভুলিয়ে ভালিয়ে এত বড় ম্যানেজার, তিনি কাজটা করিয়ে দিতে হবে। হরিনন্দনদার গল্প শুনেছিলাম, কাউকে বাদ দেওয়া চলবে না। যতটুকু বাদ গেল না, নিজের ক্ষতি না করলে অন্যের ক্ষতি করা যায় ঠাকুরের যুক্তি, তাই না? আর প্রত্যেকের একটা কোনো করে ইঙ্গিত আছে। সেজন্য তার ডিকশনারিতে বিতারণ বলে কথাটা আসেনি, না অ্যাসিমিলেশন কথাটা আছে। আমি তাই বলেছি প্রবোধ মিত্রকে, যে দুনিয়াতে দুটো জিনিসই ত্যাগ করা যায়, মল আর মূত্র। তুমি আমাকে ত্যাগ করতে পারো না। ও প্রবোধ মিত্র, রাইটার প্রবোধ মিত্র, হ্যাঁ। উনি কি উনিও গিদনিতে চলে গেছিলেন? হ্যাঁ ঠাকুর যদি কারো কেরকম ট্রিটমেন্ট দিচ্ছেন, তার প্রশংসা করে তাকে ফুলিয়ে ফাঁপিয়ে ঠাকুর রকমের দিচ্ছেন, তার প্রতি ভক্তদের কি অ্যাটিটিউড হবে? তার প্রতি ঠাকুরের প্রতি ভক্তদের কার প্রতি অ্যাটিটিউড? যাকে ঠাকুর ট্রিটমেন্টটা দিচ্ছেন, ফুলিয়ে ফাঁপিয়ে তাকে ট্রিটমেন্টটা দিচ্ছেন, তাহলে তো ভুল কাজ করছে। ঠাকুরের ট্রিটমেন্ট তার প্রতি, হ্যাঁ আমাদের একটা ওনার ট্রিটমেন্ট ঠাকুরের প্রতি কিরকম? যদি ঠাকুর অনুভ হয় তাহলে ঠিক আছে, না যদি হয় তাহলে মাননীয় হলেও তাকে অনুসরণ করা যাবে না, মান্যতা দিতে হবে, অনুসরণ করা যাবে না যদি ঠাকুরের সাথে কোনো কন্ট্রাডিক্ট কখনো করা যাবে। ঠাকুরের সাথে কন্ট্রাডিকশন হচ্ছে কিনা, এটা মানে ঠাকুরের আদর্শের একটা জায়গা জানলেই কিন্তু মোটামুটি সব জায়গাটা আঁচ করা যায়, কোনো জায়গায় দু রকমের কথা নেই। না না না, কখনো নেই। শুধু তাই না, একটা কথার মধ্যে যে কনসেন্ট্রেট করা যায়, ওর মধ্যে সব কথা চলে আসছে। নিয়ে স্যার তার মনের মধ্যে একটা দৃঢ় প্রত্যয় আছে যে আমি খারাপ করলেও আমি আমারটা ভুগতে চাই, আমি যেতে চাই না ওইদিকে। তার ক্ষেত্রে করণীয় কি আমার? মাঝে মাঝে মারধর করা, শাসন করা। আমার থেকে বয়সে ছোট স্যার, হ্যাঁ আমার বাড়িরই সদস্য, আমার থেকে বয়সে ছোট। পিতা মাতা তার প্রতি অনেকটা সদয় এবং তাকে সহজেই স্নেহ করে। একটা জিনিস মনে পড়লো পিটানো দিয়ে, যে ঠাকুর বলতেন ছেলে মেয়েদের পিটাতে নেই, পড়ানোর সময় বোঝানোর সময়, আবার বিশেষ পরিস্থিতিতে
আর ঠাকুর কিন্তু সেটাই তো বলছি, ঠাকুর বড়দাকে ছোটদাকে নাকি খুব পিটিয়েছেন, কাজলদাকে খালি বোধহয় পেটাননি কোনো দিন। শুনেছি। তবে বাবাকে তো শুনেছি খুব মারতেছে। কি কারণে মারতেন? কি করে মারতেন? বাবাটা সেটা শুনেছি, পাড়া প্রতিবেশী সকলে মিলেছে নাচ করতে, তোমার ছেলে করছে, তোমার ছেলে করছে, তো নালিশ শুনে দেখে বেড়াতো, সত্য মিথ্যেও দেখার মতো দরকার নেই। বলবে কেন তুমি মারা? বাবার উপর রেগেও যেতেন না উনি? হ্যাঁ, বাবার উপর রাগ হতো না? রাগ হতো, রাগ কি করে? সেটাই তো লোকজন বলছে আর ঠাকুর শুনে নিচ্ছেন। বলছিলেন, আমাকে বলেছেন কথা যে কখন এমন ছিল ডাকছে মানে মারবে। এ বাবা, এত নালিশ করেছে সবাই। কি কি কারণে এত নালিশ? তো ওই পাড়াতে অনেক উদ্দেশ্য বহু বড় বড় লোক আছে, তারা ঠাকুরও জন্মাতে দেখেছি, ছোটবেলা তো দেখেছি। তারা যখন দেখলো যে ঠাকুর টপ হয়ে যাচ্ছে, সব আউটক্লাস হয়ে যাচ্ছে, তখন হিংসা হলো। যেটা স্বাভাবিক হয়, যা তা পরিবার করো, কুৎসা পরিবার করো, ওর বাবা ঠান্ডা করবো, বাবা বলে কি যত আসতে যাচ্ছে, দেখ সব দেখ ওর বাবা ঠাকুর হয়েছে, দেখ চল নেই। এত মার খেয়েছি আমরা, তারপরে বাবা বললো যে মার যদি খেতে হয় খেলাম তো, এবার এমন হবো যে কাউকে যদি মারতে হয় চিন্তা করে মারতে হবে, কোথায় মারবো, কটা মারবো, তখন ওই ব্যায়ামটা মারবো। 16-17 বছর যখন হলো, 18 বছর যখন হলো, তখন কাউকে মারতে গেলে ভাবতে হতো কোথায় মারবো, মরে পড়ে না যায়, এমন চেহারা হয়ে গেল। মানুষ এই ভাবটা নিয়ে এই জন্ম, নেচার তো মানুষের সাধারণত, এই নেচার মানুষ তো এই ভাবটা নিয়েই জন্মেছিল। হিংসুতে পরস্পরকাত রিজি দিব। শুনেছি যারা ঠাকুরের আশেপাশে জন্মাবে অনেক কর্মফল নিয়ে এসছে, যে যার জন্য ঠাকুরের, তাই জন্যই ঠাকুরকে পেয়েছে। ওনাদের মার খাওয়ার পরে রিঅ্যাকশন কেমন, মানে কি ব্যবহার, কি আচরণ করতে? মার খেতে কার ভালো লাগে? অনেকে বড়রা শাসন করলে সেক্ষেত্রে কিছু বলেন না, সেই সামনে সঙ্গে বলো না, হয়তো কিন্তু মনে মনে অসন্তুষ্ট হয় না। কে মার খেতে যাবে? ঠাকুরের মেয়েদের প্রতি কিরকম শাসন ছিল? আমি তো মনে নেই হতো, এখন তো উপযুক্ত শাসন স্নেহটা একটু বেশি লাগু করছে, দেখানো শাসন নেই, নিজেকে ইম্পোজ করার শাসন নেই। আপনাকে কোনোদিন পুজোবাদ বরদা বকেছেন? আমার কাছে শুনেছি খুব ভালোবাসতেন। আপনার লেখাটা ঠাকুরের কাছে বোধহয় বরদাই দেখিয়েছেন প্রথম, না? আমার বয়স কত ছিল? আপনি কি বই পড়ে শোনাতেন ঠাকুরকে দোলনা চেয়ারে বসে? একটু দরকার আছে আপনি কাছে, আপনি পার্সোনাল কথা বলেন না কোনোদিন ঠাকুর, যে আমার পার্সোনাল তো তা ঠাকুরের সাথে পার্সোনাল এগুলোই তো জানতে চায় লোকে। প্রচার কেন করছে? আমার নিজস্ব গল্প ছলে বললাম, বললাম কিন্তু কিছু স্মৃতি কথা তো আমাদের কাছে শিক্ষণীয়, শিক্ষণীয় কিছু আরো অনেক আছে, ওই দিয়ে শেখায়। আমার প্র্যাকটিক্যাল আমার জন্য আমি সাধারণত দেখেছি লোকজন এগুলোকে আরো প্রাইডের সাথে বলেন যে আমি ঠাকুরের সঙ্গে ছিলাম, এটা দেখে এরকম একটা ইয়ে হয়, আপনারা কোথায় ছিলেনই না আশেপাশে, এরকম একটা ইমেজ তৈরি হয়। কি আমি ছিলাম তাতেই বা কি হিসেবে না ছিলাম, কি আমরা যে এখানকার একজন কেউ জানি না, যে তুই তো বলছিস কতবার এসেছি, জানতাম না এখানে, সেটাকে আমরা কি করবো তার জন্য? আপনি যে বলছেন আপনার এসে যাবে না, আপনার কিসে এসে যাবে? আমার কিসে এসে যাবে? সে যদি এখানে থাকিস, আমার বাবাকে দেখতিস, তাহলে বুঝতে পারতিস ঠাকুরের অপনাপন এসে যাবে। যে লোকটা ভুট্টা সেদ্ধ করে খেয়েছে থাকতো এক সময়, খেতে পেত না আমাদের বাড়িতে, সে কে? অরিটাই লোক তো না, ঠাকুরেরই ছেলে ছিল না। এখন অনেক হচ্ছে স্বীকার করছে না, করবে না, করে না, বলে না, ঠাকুরেরই ছেলে, তার কি অনুভব থাকার প্রয়োজনীয়তা ছিল কি?
আরো যারা ঠাকুরের ছেলে কি যারা আছে তারা কি স্ট্যান্ডার্ডে আছে, তারা তাদের কি কোলাবোরেশন আছে যেমন থাকছে, নিজে নিজে কিছু টাকা পয়সা ব্যয় করেছে, বাবার ছেলে হিসাবেই আমিও, আমার বাবা তো বাবারই ছেলে ছিল। এই ডিসক্রিমিনেশনটা কি জন্য? এই জন্যই যে আমার বাবার মতো কেউ হতে পারে না, তাদের কনফ্লিক্ট হলো দাদার সাথে। দাদাকে তিনি গালি দেননি, কিন্তু নিন্দে করেননি, কিন্তু শুধু এই কথাটা বলেছেন যে বাবার মতো কেউ হতে পারে না, ওই জায়গা থেকে কেউ যেতে পারে না, এটা কি অন্যায় করে না? তাতে তার এত পানিশমেন্ট, এই তো ও তো কতবার দেওয়া আসছে, ও তো বলছে আমি জানতামই না, এখানে কেউ জানে না তো, কেননা এই একটা কমিউনিকেশন গ্যাপ না করে দিলে সত্যি কথাটা লোকে জেনে যাবে। তো ওয়াইপ ইট আউট, আমাকে কথা না, যে কোনো পুরনো লোক কে থাকছে বলতো, কুবলু কুমার দাস ছিল, কিন্তু ফ্যাটা করে ঘুরে বেড়াতো, আমাদের বাড়িতে ছিল আজকে দেবী প্রসাদ মুখার্জি, এত তোর বই কিনে 25টা লোক কোথায় পালিয়ে গেল, থাকতে পারলো না, থাকার জায়গাই নাই, ওর থাকবে বলতো। পুরনো যত ভক্ত ছিল দেখ না, একটা দেখ না, পিতুনদার বাবা অত বড় একটা লোক, তার এক্সিস্টেন্স আছে, তার ছেলেদের কোনো এক্সিস্টেন্স আছে? থাকবে। আমি যা বলছি তাই যদি করতে তো করবে না কেন? করবে, আমি ঠাকুরের মতো বলি তাহলে করবে তো, এখানেই তো হয়েছিল। ওরা কি করলো? ওরা সবই মেনে নিল, কোনো প্রতিবাদ করলো, চুপচাপ করলো। পিতুনদার মতো লোক ওরকম করে মারা গেল, লোকটা ওটা ভয়ঙ্কর জিনিয়াস লোক ছিল, বুঝতে পারো। তিনি যদি এখানে এসে এসে গল্প করতেন, কিন্তু চুপ করে থাক, কোনো কথা বলুন, কারণ ভয়টা স্বাভাবিক, নিজে কিছু করেনি তো, করবেও না। আমার বাবার মতো ভুট্টা সিদ্ধ করে থাকবে না, যা আছে এখানে এই বাড়ি দেখেই থাকবো, এদের পোষণে থাকবো, এদের কাছে থাকবো, তাহলে ওদের কথা মেনে নিতে হবে। এখানেই ছিল গর্ব। আমার কাকা, সে কোন ইয়েতে কাটিয়ে দিয়েছে, সেও তো থাকতে পারবে না। অনেকে বলে যে টাকা পয়সার জন্য বা খ্যাতির লোভে। হ্যাঁ, ঠাকুর খ্যাতির তো কম হবে না, ঠিক আছে, টাকা পয়সার লোভ বলছে, যদি বলে, যদি সূক্ষ্ম বিচারে দেখা যায় লোক কিছু করতে পারে না। হ্যাঁ, ঠাকুর তো চাওয়া, আমি চাই, যদি চাই, আমার বাবা যদি চায় আমার একটা গাড়ি থাকবে, আমার একটা কলকাতার বাইক থাকবে, যেমন দাদার আছে, আমার বাবা তো করে দিয়েছে, আমাকে করে দেবো, টাকা দিয়ে দিতে হচ্ছে, বাবা তো বলে গেছে তোকেও করে দেবো, দাদা তো বলেছে, হচ্ছে না। যারা চায়নি তাদেরও তো আছে, এই যে সামনের বাড়ি, আমার ভাই দেখতে তো বাড়ি, ও কি করেছে বলে, বাবাই না ওকে কিনে দিয়েছে, কলকাতায় যেখানে যায় সেটা আছে, আর যোগ্য না তা বলছি না, পেল কোন যুক্তি নেই, ঠাকুরের ছেলে, ঠাকুরের মেয়ে, ঠাকুরের লোক বলেই না পেল, ঠাকুরের মধ্যেই অধিকার আছে। এখন সেটাকে ঘুরিয়ে কি বলবে, বলে সৎসঙ্গের জন্য করলে পরে সৎসঙ্গ দেবে, সৎসঙ্গ আসুন করতে, ঠাকুরকে সৎসঙ্গ খাওয়াতো না, সৎসঙ্গকে ঠাকুর এখন খাওয়াচ্ছে, কি বলতে পারতে? উদ্ভূত হয়েছে। এখন ওরা বলছে ঠাকুরকে সৎসঙ্গ বাসস্থান দিয়ে বাসনা দিত এবং তাকে উত্তরাধিকার নির্বাচন করার ক্ষমতা দিয়েছে সৎসঙ্গ। ঠাকুর তো আপনার বাবাকে একসময় বলেছিলেন যে আপনার বাবা ছিলেন, বর্দা ছিলেন, যে আমি তোর লিখে দিচ্ছি তোর নামে, আপনার বাবাই তো ডিনাই করেছেন। আপনি কেন করবেন? দাদাই আমার সমস্ত প্রয়োজন। আপনার তো ছোটবেলায় সাইকেল টাইকেল কিছু হলে সবই তো আপনার বাবা জ্যাঠামশাইয়ের কাছে পাঠাতেন, শুনেছি। তো এটা আপনার বাবা এরকম মানে ইয়ে কেন, মানে এতটা ইয়ে কেন নিজের? এটা একটা পারিবারিক ডিসিপ্লিন, পরিবারটাকে একটা কম্প্যাক্ট রাখার জন্য এটাই তো। আমার বাড়িতে এখন দাদা আছে, আমি প্রথমে ঝগড়া করবো? ভালো দেখাবে? একটা সংযমী অ্যাটিটিউডে চললে পরে উপরে যারা আছে তার মান্য করে চলতেই হবে, সেটা হচ্ছে বন্ডিং এর মেন ফ্যাক্টর। প্রত্যেকটা মুহূর্তে দাবি পেশ করে সমকক্ষ হওয়ার চেষ্টা করে, মানে কি ভেঙে চুরে একাকার হয়ে যায়। আমরা যে শুনেছি সংকল্প যখন প্রথম ঋত্বিক সম্মেলনে ওই যে ঠাকুর দেওয়া রাখার পর ওইটা হলো, তখন আপনার বাবাই পাঠ করেছিলেন সংকল্প, বর্দাকে আচার্য বলেছিলেন। বলছিলেন তো, এখনো বলছেন, হতেই পারে। আরে আচার্য মানে কি লেখা আছে, তিনি যা করেছেন সেগুলো করবে। ঠাকুর বর্দা কি বাবা কি ঠাকুরই তো বলে গেছেন, তিনি যখন না থাকবেন তার সন্তান সন্ততির মধ্যে একজন ইষ্ট প্রতীক থাকতে পারে। আজকের কথা না, প্রথম খণ্ডে আছে। হ্যাঁ, অনেক। কিন্তু তার ছন্দানুবর্তী তিনি যা করেছেন সেটাকে মেনে চলতে হবে, ওখানে কোনো গোজামাল দিতে হবে। যার জন্য এত আকুবাকু, সে তো ঠাকুরই করে গেছেন, তাই না? ঠাকুর করে গেছেন, তার কি এমন ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল, তার কি এমন অসুবিধা হলো, ঠাকুরের প্রদত্ত জিনিসগুলি বাদ চলে যাবে, ভাই প্রার্থনা বাদ চলে যাবে, কি করা যাবে? কি করবে? শুধু ঠাকুরের ছবি রাখা যাবে,
আহ্বানী করা যাবে না, পুরুষোত্তম বন্দনা বাদ, আচমন বাদ, ঠাকুরের প্রদত্তগুলো বাদ, সপ্তাহটি ওটা থাকলেই তো অনেকটা মানে বোঝা যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে যেগুলো করলে ঠাকুর ফোকাস হচ্ছে, ঠাকুরের কোনো বিকল্প নেই হচ্ছে, সেগুলো করা যাবে না। আর করা যাবে না নিজের জন্য বলছি না কিন্তু, আমি আমার অর্ডার করা যাবে না তা বলছি না কিন্তু, ঠাকুর বলে গেছেন করা যাবে। ঠাকুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি একের সময় একের কথা বলে? এই দূষণ তো খুব মারাত্মক ভবিষ্যতের জন্য, তারা তো দেখেনি এগুলো, তাদের আর না দেখলে তো বই ঠাকুরের বইয়ের সঙ্গে লেখা আছে তো, ধান্দাবাজি করে দেখলে হবে না। বইয়ের ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে। আমি একটা বলছি এগুলো করলে অসুবিধা কার? সপ্তাহী পঞ্চগড়ি পুরুষোত্তম বন্দনা করলে কি আমার বাবার নাম হবে না ওনার নাম হবে? ঠাকুরের নাম হবে তো, এটা তো আমরা চাই। যুক্তিটা কি? মানে যে এগুলো করতে বারণ করছে ঠাকুরের নাম চান না, চান না, এটা বলার স্বাস্থ্য কারণ নাই। আর যেগুলোতে ঠাকুর অমিট হয়ে যাচ্ছে সেগুলো সর্বসমক্ষে ঠাকুর বলেননি তো, খিসখিস করে বলেছে, আমাকে বলে গেছে। কোথায় বলে গেছে? প্রত্যক্ষভাবে আপনাদের দেখাতে বলে আছে নাকি? কোনো একটা বিধান বইয়ে কারোর নাম আছে নাকি দেখা না? আমার বড় খোকা বড় চক্রবর্তী আচার্য লেখা আছে কোথাও? আচার্য কথা লেখা আছে, কিন্তু কে তা লেখা নেই। অধ্যক্ষের কথা লেখা আছে, কে অধ্যক্ষ তা লেখা নেই। সমস্ত সিরিজের মধ্যে একটা বইয়ে আমি শুধু হেম মুখার্জির নাম পেয়েছি, মধু বিক্রেতা নাকি দুধ বিক্রেতা, মাখন মনসুটি বাণী বই, কোথাও কারো নাম নেই। আলোচনা প্রসঙ্গে বোঝা যাচ্ছে, তাই না? নাম নেই তো বলা আছে যে আমার এই কথাগুলো সঙ্গে যদি কারো না মেলে, যদি কোনো কথা এমনকি তাৎপর্যও যদি না মেলে, তা কিন্তু মানা দিও না, ভালো দিও না। এই লাগিয়ে আছে ট্যাবলা নাকি লেখার জন্য লেখা চলে গেছে। কার বিরুদ্ধে বলছি আমরা? কারোর বিরুদ্ধে বলছি না, ঠাকুরের সপক্ষে বলছি, তাতেই অসুবিধা হচ্ছে। যে সপক্ষে বলছে না তার বারবারন্ত হচ্ছে, বিরাট বারবার হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি পরে যাচ্ছে, বেড়াতে বিভিন্ন জায়গায় বক্তৃতা করছে, ভালো ভালো সুন্দর করবি। সে একটাও ঠাকুরের কথা, সব মিথ্যা কথা। বইটা বার করলো, হ্যাঁ তো তার আগে বিদেশ থেকে প্রকাশিত হয়েছে, ওটা তো আমরা বাদ দিয়ে দিই। খুব ইন্টারেস্টিং, ওখানে প্রার্থনার ক্রমটা বাদ দেওয়া হয়েছে, ইষ্টবিধি বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং পুরোনো বই ছিল। কিন্তু মানুষের কাছে তো ওই বইগুলোই পৌঁছাবে। তোরগুলো পৌঁছে দে, যদি ঠাকুরকে চায় সে খুঁজে দেখবে। তোকে যদি 250 টাকা নোট তুই একবার দেখবি না কোনটা নকল? সে ব্যাপারে আমাদের কাজ খুব নিস্তেজ না, নিস্তেজ হলো পেজে কর না কেন, মানা করিস না কেউ। বিদ্যুৎরঞ্জন চক্রবর্তী যে বলেছে আস্তে আস্তে কাজ কর, বলছে কি কখনো? কাজ করার জন্য সুযোগ করে দিয়েছে, পাঞ্জা দিয়ে দিয়েছে তোকে। এর থেকে বড় আবার কি করবে? তার হাতে আছে কি? সত্য কথা বলছে। পয়সার ব্যাপারটা, হ্যাঁ পয়সা যদি দিয়ে করতে হয় তাহলে একটু জয়েন করে দেয় কালকে। সোজা কালকে বলছে আমি এতদিন ভুল হয়ে গেছি, গ্রহণ করবো হয়ে যাওয়া সব। এরকমও শুনেছি নাকি আপনার বাড়ির সদস্যদের মধ্যে কেউ বলেছিলেন যে একটু মেনে নিলে হয়তো আপনার পরিবারের সুস্থ থাকবে? আমার বাড়িতে কেউ বলে আচ্ছা, অসম্ভব। সেই রক্ত বাবার তরফ থেকে আমরা পাই। আপনার কাছে ভালো কথা, আপনার মা কোনোদিন রাগ করেননি এরকম যে কষ্ট করে রয়েছে? আমি তো একবার বলেছিলাম আমার ছোট মাকে, হ্যাঁ এই কষ্ট অসম্ভব, দিয়ে বলছি যে আমাদের ভুল হয়ে গেছে, বাবা যা করছে মরে গেলেও যাবে না। কিন্তু ওনাদের মুখে তো কোনোদিন কটু বাক্য শোনা যায়নি, তাই মানে আমাদের অন্তত বা শুনিনি কোনোদিন। এই ব্যাপারটা নিয়ে আমাদের বাড়িতে তো একটা নিন্দার আসর বসে যেত একটা। কটু বাক্য কেন করতে হবে? এত বড় সিরিয়াস ব্যাপার তো অনার্য ব্যাপার, কার সামনে বলতে যাবে? খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা প্রচার হয় কম, যেমনই এরকম করে আলাদা হয়েছে এরকমটা প্রচার হয়, কিন্তু উনি যে ভালোবাসতেন ব্যক্তিগতভাবে সব শ্রদ্ধার চাষ সবাইকে পাঠিয়ে দিতেন। তিনটে উদাহরণ দিচ্ছি। আগে ইন দ্য ইয়ার 1957, স্বাধীনতা দিবসের দিন, আমার এখনো মনে আছে, আমি একটা সিনেমা দেখতে গেছিলাম। সিনেমাটা ওই দেওয়ার তখন ছিল একটা সিনেমা, সেখানে হিন্দি সিনেমা, সিনেমার নামও মনে আছে, বাহার সিনেমা, এসডি বর্মনের মিউজিক, বহুদিন আগে 57, তারিখটাও হতো 57, 15 আগস্ট ম্যাটনি শোতে আমরা সিনেমা গেছিলাম। যে এসে দেখি চারিদিকে নিস্তব্ধ, ব্যাপার ভীষণ ব্যাপার। কি হয়েছিল জানো? কি হলো? আমরা তো খুবই ছোট, তো শুনলাম আর কি,
জ্যাঠামশাইকে আর বাবাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছিল কোনো মান নাই। পরে শুনলাম বাবার কাছে কোনো অভিযোগ ছিল না, জ্যাঠাবাবুর অভিযোগ ছিল। আর জ্যাঠাকে ধরে নিয়ে গাড়ি করে যখন যাচ্ছিল ওই যে প্রচলিত মন্দির, ওটা বাবা তখন বুঝতেন রঙ্গলি না, ওখানে বাবা শুনতে পেয়ে রাস্তা দাঁড়িয়েছে, পুলিশের গাড়ি থেকে হাত তুলে দাঁড়ানো। পুলিশের গুলো কিভাবে শুনতে হবে অ্যারেস্ট করে যাচ্ছি, আমাকে আমি যাবো। তারা শুনে জেলে চলে গেল, জেলের ভিতরে 3-4 দিন থাকলো, গামছা দিয়ে সারাতে হাওয়া করতো। এটা কি কি কিসের প্রমাণ? এটা পয়সা পেয়েছে তোর জন্য? আমাকে একদিন বলেছিল বাবা যে তোর দাদা তুই একসাথে ঘুরিস, তোর দাদা তোকে ভালোবাসে ভালোবাসে। আমরা যখন একসাথে থাকতাম আমি আর দাদা, আমার গায়ে যদি কেউ হয়তো তো সিংহর মতো দাদা যেতে থেকে যেত, খবরদার এত বিক্ষোভ ভরসা লক্ষণ না। এটা এরকম অজস্র ঘটনা আছে। সেই বড় বয়সে নাকি ওনারা গুলি ডান্ডা খেলতেন রাস্তায়। এরকম আরো 3টে বলছি, দুটোই হলো, অনেক আছে। এই যে রাস্তায় বসে বসে গুলি খেলতো ঠাকুরের সামনে, আমরা রাস্তার তলায়। বড় বয়সে? হ্যাঁ, আমরাই তখন বড় হয়ে গেছি। এই গুলি খেলে দেখছি তো পারবে। আর রোজ আমাদের ওখানে উপরে থাকতাম, নিচে এসে দেখা মনি, বাবা তো মনি করে থাকতো, বাবা তখন থাকতো নিচে এসে এত গুণ থাকা সত্ত্বেও সেখানে এত ভালোবাসা, এত বন্ধু, রাম লক্ষণ বলতেন নাকি শুনেছি আপনার বাবাকে? বলতো না, লেখা আছে বই। তুই ব্রজগোপাল দার বাড়িতে প্রিয়বালা আছে, প্রিয়বালা মা, ব্রজগোপাল দার জীবনের পিছনে লেখা আছে, পুরনো স্মৃতিটা কিনা। আচ্ছা আচ্ছা, ওর মধ্যে লেখা আছে, এই ভাষাতেই লেখা আছে। এত গুণ থাকা সত্ত্বেও যদি আচরণটা ইষ্ট অপলাপী হয়ে যায় তখন সাথে সাথে লুকে দাঁড়িয়েছিল না, এটাই মানি। হ্যাঁ, মানি না মানে তোমাকে মানি না, এইগুলো অপমান করছে। এটাও ছোটদার একটা বিশেষ বৈশিষ্ট্য যে সেই মানুষটাকে অস্বীকার করলো না। মানুষ না। আরে তোরা তো জানতেই পারলি না, তো আসতো না দাদাকে ছোট মানে ছোট মা সকলকে। আমি তখন রাজনীতি ছিলাম, লাস্টে একদিকে বাবা যে বিয়ের ছোট আমার বাড়িতে কোনো বলে বিয়ের কার্ডটা দিয়ে আসলো, তখন বিয়ে তুই বাবা চিন্তা কথাটা হলো, তখন বললো না শরীর ভালো না, শরীর বললো। বাবা বলছে কাকে বলছে? না, আমারও শরীর খারাপ, তুই কি বলছি কথা। বাবা বলছে তুই আরো 10 বছর না। ওই কার্ডটা দিয়ে আসা কিছু করে মারা গেল সেপ্টেম্বর মাসে 23 তারিখ 83 সাল। এখন সে কত মারা গেছে? একদম 10 বছর পরে। তার মানে দ্রোহ ভাবই ছিল না। আরে সে তো একটা ঠাকুরের ছেলে, তো আর কিছু ঠাকুরের ছেলে, এই ফ্যামিলির লোক একজন। তো এরা যে বলছে এতবার দেবরাজ জানতাম না, কেন জানতো না? কেউ কেন বলবে না যে ঠাকুরের ছেলে আছে, আরো মেয়ে আছে, এগুলো কেন? এটা অসুবিধা। অ্যাটিটিউড দ্বারা আমি একা, আর কেউ নেই। যখন ওদিকে যেতাম আমি ওদের এসেছি, কিন্তু ওই যে কাজলদার বাড়ি এখানে আছে, কিন্তু ওখানে মানে ওখানে যাবো না এই মেসেজটাকে আমি পেয়েছি। সবাই পায় তো, যাবো না, ভবেশ স্যার তো বলে পাপ হবে। ভবেশ, হ্যাঁ ভবেশ দা বলতে পাপ হবে। মোদি করছে কি তুই শুনছিস বোধহয়, প্রতি বছর 25শে জুন সংবিধান হত্যা দিবস পালন হয়। ওহো, ইন্দিরা গান্ধী সংবিধান হত্যা ছিল 25শে জুন 75, সেটা প্রত্যেক বছর পালন হয়। মনে করাবে বারবার, মনে করাবে, লোকের কাছে বলবে ওদের ক্ষমতা। এখানেও তো ইমার্জেন্সি ছিল ঠাকুরের তিরোধানের পরে, বললে বিশ্বাস করবি না, এই বাড়িতে ধোপা নাপে কোনো লোক কখনো আসতো, ওইখানে লোকের দাঁড়ান দাঁড়িয়ে থাকতো, পোস্ট অফিসের মনে মাথায় আসতে পারে ঠ্যাং ভেঙে দেবে, সকলে পাড়া দিচ্ছে, অন্ধকার বাড়িতে যাওয়া
তাহলে প্রফুল্লদা তো শুনলাম ভয়ে ভয়ে আসতেন নাকি, আপনার শরৎ হালদারদা নাকি ভয়ে ভয়ে আসতেন, ও তো এইসব বলে তো বাবা সেটা বলে গেছিল যে আপনি দাঁড়ান উঠে দাঁড়ান। তা উনারা হেল্প করতেন না কেন যখন বলে যেত? আমার ওইটা ঠিক আছে। ওই বয়সে কোথায় যাবে তখন তাড়িয়ে দেবে যখন, এটাই তো মানা। এখানে এসে কষ্ট করে থাকতো। না এখানে এসে কত লোক থাকবে, বাবা তো বলতেন যে আমি কিছু করতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নেই, আমি আপনাকে মেনটেন করতে পারবো না। এখন যদি কেউ বলে যে সবসময় ঋত্বিকরা কি করছে সেটা ওনারা জানেন না, বাবা যারা জানেন না, হ্যাঁ ওনাকে না জেনে করছে, তখন তো ওনার বড়টার নির্দেশেই ওখানে দাঁড়ানো দাঁড়িয়ে থাকতো যেখানে দোকান আগে দেখবেন। এখনো ওনার নির্দেশে যা যে ওরা করছে, ওরা না জানা ভান করে বসে আছে। মানে ঋত্বিকরা কি করছে সেটা উনি জানবেন ওখান না, থেকে বলতে পারেন না। তুই একটা আলতি নিয়ে যাবি না জিজ্ঞেস করে, ঠ্যাং ভেঙে দেবে। দুর্ভেদ্য সিকিউরিটি, তাই না? হতে পারে কখনো, হয়েছে কখনো। আমি চাই না আমি হয়ে গেল, না চান অ্যাক্টিং করতে পারে, কারণ ওই রাস্তা যাবে না তো, তাই তো অন্যরকম একটা কালিমালিপ্ত চেয়ার আসবে, তাই না? কিন্তু এমন কায়দা করে ওটা কি করবে, বলেই দিচ্ছে যে আমরা এখানে এতবার আসতাম, জানতাম না। পিছুনদা আমার সঙ্গে কি বলেছে, উনি একজন ভালো কবি, আর ছোটবেলা থেকে একসাথে মানুষ পরে একসঙ্গে গান করতেন, জ্ঞান আমি করতাম না, উনি করতেন, থাকতাম কলকাতায় একসাথে একই বাড়িতে, পাশাপাশি ঘুমাতাম। গুরু চেলা বলতো তো সবাই, দাদুদের চেলা বলতো। যখন এখানে আসতাম পিছুনদা রোজ দেখা করতে আসতো, একবার দেখা করতে আসতো। জানি না বললে হবে না, সব জানি। হ্যাঁ পরে ভিতরে যেটা বলেছেন ওটা পরে পরে অনেক পরে যখন সব জানে তখন বলেছেন। জেঠুর মতো ওরকম জিনিয়াস লোক আর নেই ছিল, কিন্তু নিজের জীবনটা অপচয় নষ্ট করলো শুধু চামচাগিরি। শুয়ে একটু অলস বলে উনি নিজেও স্বীকার করেন, কিছুই করলো না। কিন্তু একইভাবে যখন আমরা এখানে এসেছি, আমরা ওখানে এখানে প্রণাম করতে যাওয়ার জন্য কোনো সব জায়গায় উৎসাহ পেয়েছি, যেখানে প্রণাম করে আসবো ওখানে প্রণাম করে আসবো, ঠাকুরের পার্লারে, শ্রী ঠাকুরের পার্লারে এখানে পূজনীয় কাজল থাকে, সে বিষয়ে আমরা সহজে একটা পেয়েছিলাম যে ভালো রকমের। তা এখন তো অনেক ডাইলিউট হয়ে গেছে, এই সময় আলাদা ছিল। কিন্তু এর একটা প্রবলেমও আছে, এটা যে অর্গানাইজড মুভ, এই মুভটা যে আবার কমে গেছে, সবাই যেখানে খুশি রয়ে যাচ্ছে, কারোর প্রেশার নেই কারোর উপর, এই একটা ব্যাপার। তো নিজের মধ্যে থেকে যদি সে না আসে, চায়ের নেশা আছে, তো প্রেশার দিয়ে চা ছাড়ানো যাবে? নিজের মধ্যে থেকে নিজে হয় না, ওটা নকল হয়। যারা আসছে এখানে তাদের কি বিজ্ঞাপন দেখা হয়েছে? তারা বুঝে দেখেছে যে ঠাকুরের ব্যাপারটা জীবিত আছে এখানেই একটুখানি, কোনোটা হচ্ছে না বলছি না, কিন্তু এই সিটটা যদি থাকে কখনো পরে এতে জার্নি করতে পারে, গোড়াতেই যদি গলত হয়ে যায়। এখানে তো শুধু তাহলে শুধু ক্লাসটা মেনটেন হবে, মাসটা তাহলে সেটা এখন হচ্ছে না, করলে পরে হবে। সবচেয়ে এত বড় বড় কথা আমরা সবাই বলছি, কিন্তু আমরা কি করছি সেটা আমরা নিজেদের একটা রিভিউ করে রাখতে পারবো, তাই না? কেন করি না কেন? তাই দেখি যে আমাদের মধ্যে তো সব গলত তো ত্রুটি তো আমাদের মধ্যে, লেখার চলা কথার কাছে মিল নেই, হ্যাঁ করে হাসছি চলতে যাচ্ছি, তবে যেখানে পাচ্ছি সেই ডাকছে হ্যাঁ করে চলে যাচ্ছি। আমি তো ওইটা দেখি না, আমার যে ইন্টেন্সিটি অফ নিষ্ঠা সেটা বজায় থাকছে কিনা। আপনার নিষ্ঠার ব্যতিক্রমী কথা, কায়দা, চাল চলন শুনলে বললে সায় দিকে দেয়, নিষ্ঠাতে তো সায়ও দেওয়া যাবে না, তাই না? এইসব ঠাকুরেরই কথা না। আর একটা কথা ঠাকুর আছে না, কি এমন সঙ্গে হুঁশিয়ার, গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে, হ্যাঁ গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার, মনে পড়ছে না, প্রথম খণ্ডেই আছে আছে তো, পুলিশ বার করে যাবে। যখন পাপাইকারা আমাকে ঢুকতে দিল না সৎসঙ্গে, তখন ওইটাতে কিছু মানুষ আছে, খেমু কাকু সব আছেন, ওরা বলছে তুমি আমার সঙ্গে যাবে, দেখবো তোমাকে আটকে, ভয় পালিয়ে গেছিল তো সব। নৈহাটির ইয়েটাই তো ছিল ও, সেটা তো বুকুনিদা পরে ধরা পড়লো, বুকুনিদা করেছিল। আরেকটা বিষয় যেটা পুজোর ছোটদার, যে যখন শ্রী ঠাকুরের নীতির ব্যত্যয় হচ্ছে দেখে দিন রাত জেগে এই সমস্ত সংকলন করার চেষ্টা করছেন, এখান থেকেই বোঝা যায় যে তিনি কতটা ঠাকুর ইষ্ট। হ্যাঁ, উনি তো আগে কোনোদিন ঠাকুরের বইটই পড়েননি। ঠাকুরের প্রিয়ধনের আমি দাদাকে ঠাকুর বই পড়তে দেখিনি, থিয়েটারের বই পড়তে। ঠাকুর চলে যাওয়ার পর ঠাকুরের বই পড়া প্রথম, ঠাকুরের প্রত্যেক বই দুটো বই
বাবাকে দিতে 2 কপি হিসেবে আমরা দিয়ে ঠাকুর আগে থেকে দিয়ে রেখেছে। হ্যাঁ বড় শুধু আপনার কি ইতে দেখতাম বিদেশে কোথায় কোথায় পাঠানো আছে। ঠাকুরই হচ্ছেন দ্রষ্টা। যা যা করে গেছে এর আগে কোনো পুরুষত্ব ওই কারণে করে মানে পানি লিখিয়েছে, পানি ছাপানোর জন্য ব্যবস্থা করেছে, ছাপিয়েছে, সেগুলো আবার বিলিও করে দিয়েছে কিছু, যেমন দ্বীপরক্ষী। এদের অ্যাটিটিউডটা কি যে আমি ছাড়া কেউ নেই, ঠাকুর আমার। যেমন বইগুলো কি করে রেখেছে, সর্বসত্য সংরক্ষিত, ঠাকুরও সর্বসত্য সংরক্ষিত। ঠাকুর আমার সঙ্গে যা কথা বলেছেন সেগুলো তার বিশ্বাস রাখতে হবে। আশিস বাণী ঠাকুর বলছেন কি এক জায়গায়, দ্বীপদক্ষিণ পঞ্চম খণ্ডে আছে সেটা, বিভুর পুষ্টিতে তাকে আছে আমি কাজলের ছেলে হয়ে আসবো, আমার কিরকম কাজ শেষ হচ্ছে, ওটা বিপ্লবকে দেবীটা লিখেছিল, সেটা বই হয়ে বেরিয়ে গেছে। এক রাত্রের মধ্যে বই তুলে নিল, নিয়ে এক রাতের মধ্যে কয়েকদিনের মধ্যে ওটাকে বাদ দিয়ে নতুন বইগুলো কি দরকার ছিল, ঠাকুরেরই কথা। ঠাকুর, হ্যাঁ ঠাকুরের কথা ঠাকুর বলে গেলেন, এবার আমাদের উপর পূর্বে যে আমি তা মানবো কি না মানবো, তাই তো। কিন্তু বলা যাবে না ঠাকুর কাকুর সঙ্গে আমার সঙ্গে সেটা কিন্তু বলেনি, এটা প্রমাণ করতে হবে। প্রয়োজনীয়তা কি ছিল, এই যে প্রয়োজনীয়তা যে দেখা দিল, ওই সন্দেহ দেখা দিল, এটা পাবলিশড বই রাতারাতি উইথড্র করে আবার নতুন করে ছেপে বার করে দিলে, সে পাতাটা আমার কাছে থেকে গেল 1 কপি, আমার কাছে আছে প্রিন্টেড, আমার কাছেও আছে। বিশ্বাস না করলে কি করবে, ছাপাও যদি বিশ্বাস না করে তাহলে যেটি বিশ্বাস করবে। একটা কথা দাদু শুনি, এই যে আমার আলোচনার প্রসঙ্গ তো চেঞ্জ করে দিয়েছি, সেটা তো একটা প্রথম খণ্ডটা শুধু ইষ্টপ্রীতি। এখন দ্বীপরক্ষীতে দয়া পরে যে শ্রী ঠাকুর নির্দেশ দিয়েছিলেন এটা করবার, সেই তথ্যটা বাদ দেওয়া হয়েছে। আরে ও যা ইচ্ছে করুন না, বাদ দিয়েছে না, শুনবেও যদি যারা শুনবে তারা ওই প্রকৃতির লোকই শুনবে, যাদের নিষ্ঠাবীর স্ফলিত নিষ্ঠার ধান্দাবাজ তারা ওইসব কথাগুলো শুনবে। জানতেই তো পারছে না ঠিক কোনটা, মানে জানতে পারছে না সত্যি কথা, আর জানার চেষ্টা নেই, ওটা আরো সত্যি কথা। এখানে এসে বিল্ডিং দেখে আর লাইট ফাইট দেখে আর আচার্যদেবকে সেদিকে বুঝে বসে আছে, বাপরে বাপ লাইন দিয়ে প্রণাম করতে হচ্ছে, নিবেদন বসে আছে, ওটা দেখে মাথা আর ঘুরে যাবে। ওটাকে যে বলেন যে তাহলে ওই যে ডেলি মানুষকে যে প্রবলেম হচ্ছে, যাদের নিয়মিত কারোর ছেলের এটা হয়েছে, কারোর বউর এটা হয়েছে, ওই যে ডেলি তাদের সমাধান দিয়ে দেওয়া, ডাক্তার দিয়ে দেওয়া, ডাক্তারের সন্ধান দিয়ে দেওয়া, এই জিনিসগুলো ওটা পাচ্ছে, ওটার জন্য অনেকে যাচ্ছে। যাক না, তো ঠাকুর হিসাবে যাচ্ছে কি জন্য, হ্যাঁ যেদিকে মানা করছে 100 যাক। ওই কাজগুলো তো এনজিও করে, বিভিন্ন এনজিও তো এই কাজ করে। তা ওরা ওই আমাদের তো কোনো বিরোধী ওই যে ঠাকুরের মুখে ঠাকুর বলছে না, কিন্তু ঠাকুরের সাথে কিছু কম আছে। আমি আরেকটা কথা বলছি, কারণ সাহস থাকে যদি যে জিজ্ঞাসা করার কথা, তোমাদের বাড়িতে রেখেছো পাঁচ ফটো? হ্যাঁ, ওনাদের বাড়িতে তো একটাই ফটো থাকে ঠাকুরের মধ্যে। প্রার্থনা কি বাবার সামনে বসে করছে, ফটো আছে কি, ভোগ দিচ্ছে কি? তখন তো দিচ্ছে না, তাহলে শুধু গুরু ভাইদের জন্যই নিও। ইভেন সুনুদা শুনেছি ওখানে নাকি পূর্ণ প্রার্থনা করতেন আগে। কি বলবো, এই জন্যই নিজেই বলেছিলেন, এই জন্যই মানুষের মাথা খাওয়ার জন্যে কোন আদিম যুগের ঠাকুরের লেখা গান প্রার্থনার অঙ্গভঙ্গি করে দিয়ে যুক্ত করে সারদে মন কপট চাকরি করতে আরম্ভ করে, ভীষণ কপট চাকরি করছে বলে মুখে বলছে করুন। ওটা কোন যুগের প্রার্থনার অঙ্গ ছিল কি? প্রার্থনার সময় কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে, তো বলেছিলি কীর্তন তো আসছে না, কিন্তু ওটা তো গান, ওটা তো কীর্তন গান ঠাকুরের ছিল, ঠিক আছে ভালো, কীর্তন প্রার্থনার অঙ্গ তো না, প্রার্থনার যেগুলো সেগুলো বাদ দিয়ে দিন। ওটা একটা বৈরাগী মায়ের জন্য লিখেছিলেন। তারপরে গানটা কেন চুজ করছে, সারদে মন কপটে চাকরি, পুরোটাই কপটে চাকরি। আপনার হ্যাঁ আমাকে হ্যাঁ যাবো এখনই যাবো। লাস্ট একটা কথা বলছি যে ঠাকুর যে বাণীটা উষা মন্ত্র সদন চলাফেরায় যাও, যথাসময় ইষ্ট নির্দেশটা দেবে কি? ইষ্ট নির্দেশ তো দিয়াই আছে, নির্দেশ আর নির্দেশ আলাদা। ইষ্ট নির্দেশ তো দেওয়া আছে, সেটা কি যজন যাজন ইষ্টবিধি, এটা যা যেগুলো আছে এটা নির্দেশ, যেগুলো পার্মানেন্টলি করতে হয়। আর নির্দেশ মানে যা 500 টাকা নিয়ে আসো, এই স্বতন্ত্র তখন রেখে আসো, এটা করো, বইগুলো নিয়ে আসো, এগুলো হচ্ছে ডেলিকার ব্যাপার, নির্দেশ, তাই না? ইষ্ট নির্দেশকে আমি দিতে পারি? আমি কি নতুন করে নামের ব্যবস্থা করতে পারি? সে যিনি তা বলে দিয়েছেন, তাই বলা আছে কি ইষ্টের অবর্তমানে পুরুষোত্তম অনুগামী ঋত্বিকের কাছে, লাইন
পুরুষোত্তম অনুগামী ঋত্বিকের কাছ থেকে পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমেরই ধ্যান করবে যাবৎ পুনরায় তার আবির্ভাব না হয়। তিনি এলে আবার তাকে ধরতে হবে। বলা আছে না এরকম কথা? পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষাতে কোথায় সুন্দর তোমার ফটো রাখা মাখা আছে কি? শুধু ঠাকুরের ফটো রাখার কথা আছে। হ্যাঁ, তাই তো সিংহাসনে শুধু ঘরে শুধু ছবি রাখো না। আমার বাড়ি তো আমাকে ওর যদি ভালো লাগে আমার ছবি রেখে দিন না, অ্যালবামে রেখে দিন না। আরে ঠাকুরের ধ্যান করছি আমি, আমার নিষ্ঠা দিয়ে সারা সতী দাঁড়ির মতো অবস্থা আমার। আমি 5টা ছেলেদের লোকের সাথে যে রমণ করবো নাকি? তারপর স্বামীকেও ভালোবাসবো, এটা কোন দুনিয়াতে হয়? আপনাদের বাড়িতে এই তো বর্দার ছবি আছে বড় বড়, কত বললেই হয়ে যায় নাকি? বলে তো ওরা বলবেই তো। জনতা 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 হচ্ছে রামকৃষ্ণ মিশনও তো মানে ওখানে তো নিষ্ঠার অবলাপ তো বলছি তো, সেই দেখে দেখি তো করছে। তারপর হচ্ছে জবাই মানে আমাদের ইসকনে যেটা ব্যাপার সে যাই যাই করুক, কিন্তু যেখানে একাগ্রতা একনিষ্ঠতার ভঙ্গ হচ্ছে সেখানে গড়বড় আছে। ওরা কি আগমার নাকি ইসকন কি রামকৃষ্ণ মিশন? রামকৃষ্ণ দেব আগমার, আর কেউ আগমার না। মা যে রামকৃষ্ণ দেব, মা সারদা পূজনীয়া প্রণম্মা, কিন্তু রামকৃষ্ণ দেব তো নন, ইষ্ট রামকৃষ্ণ দেব, উনি ইষ্ট না। আর সেটাকেই নকল করে এখানে ছবি রেখেছে। ছবি রাখার আসল উদ্দেশ্য দেখা বাজার ছবি রাখা, কিন্তু ওর নকল করে ঠাকুরটাও রেখে দিচ্ছে যেন ওই শিকন্ডি হয়ে যায়। তিনজনই আছে, কেউ বলতে যাবে বড় মাত্রা সরান বলবে নাকি? কিন্তু আমরা তো ইষ্ট আসনে রাখি না, কিন্তু আর রাখি না বলে ওরা কি বলে পূজ্য পূজনীয় বড় মাকে ওরা মানে না। হ্যাঁ, এটা অনেকেই ওরা মানে নাটাকে হাইলাইট করে, মানলে যে কি করতে হয় সেটা বলে না। কিন্তু আরে মানে না মানে কি? আমি আমার ঠাকুমাকে মানি না, আমি আমার জ্যাঠাকে মানি না, তো ওকে বলছি তুই তোর বাবাকে মানছি বললেই হয়ে যায়। আর আমরা তো বলছি যে এই কথাগুলো বলছি সেগুলো যুক্তি আছে কিনা ঠাকুরের সাথে মিলিয়ে দেখ না। আমি তো একটা আর্টিকেলে লিখেছিলাম যে 1000 চেষ্টা করলেও ওগুলোকে মানা যাচ্ছে না, কেন কোনো খরচ কোনো মিল নেই। পঞ্চমণিকে বরণ করে সপ্তাহে স্থানে এটা আছে না মানি? হ্যাঁ, পঞ্চমণি সপ্তাহে বাদ কোন কাণ্ড হয় এটা? উপাসনা বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু একটা স্টার দিয়ে লেখা আছে 64 সাল থেকে ঠাকুর এগুলো করতে মানা করেছে। ঠাকুরের মাথা ব্যথা হয়েছে নাকি? আমি বললাম এগুলো করণীয়, ওইগুলো করতে হবে, বা তিনি বললেন এগুলো মানা করতে হবে। এখন কথা হলো কি, ওগুলো করলে ঠাকুরের ফোকাস থাকে, সেটা থাকলে এই কাণ্ড করা যায় না। এটাও যদি হতো যে ওরা করছে তো ওটা করুক না কেন, আমরা করছি, তাও না করতেই পারবে না। যদি করো তাহলে তুমি সৎসঙ্গ বলে পূর্ণ হবে। আমাকে যারা মানছে তারা ছাড়া কেউ সৎসঙ্গ এরকম কথা দুনিয়াতে আছে। কি বলে তোমার যে লিরো রাজত্ব দিয়ে ও সব তো আরো সূক্ষ্ম ব্যাপার, তো জানে পারি না। অগ্নিহোত্র ঠাকুরের বাবার নাম জানে না, তার অগ্নিহোত্র। আরেকটা ইন্টারেস্টিং, হ্যাঁ এটা জানে না তো। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শ্রী ঠাকুরের বাণীতে পড়ছি যে লেখা আছে যে সপ্তাহের যে পঞ্চমী পালন না করলে তাদের গোত্র মানে পদবিচ্যুত হয়ে যায়, তাদেরকে আবার শুদ্ধি করে আবার তাদের কাছে যুক্তি সংযুক্তি বা যুক্ত যোগ ওয়ার্ড ব্যবহার করতে হবে পদবীর আগে। জানি না, আমি এটা পড়িনি, তবে যারা অনেক হাই লেভেল চলে গেছে আর্যিকৃত না। ঠাকুর যখন খেতেন বিছনায় যদি একটা এঁটো পড়তো পুরো বিছনার উঠিয়ে আর্য কৃষ্টি বই আছে, অতটা রিঅ্যাক্ট করতে না ব্যাপারটাকে যে না আর্য কৃষ্টি বই আছে। হতে পারে আমার পড়া নেই, বলছেন যে তাদেরকে আবার মানে যোগ করে আবার যুক্ত হতে হবে যদি পঞ্চমী সপ্তাহের চিহ্ন পালন করে। একটা জিনিস মনে পড়লো আপাতকালীন ব্যাপার। আপনার ভিডিওগুলো যখন প্রথম বেরোয়, শ্রীকুমার দা রেকর্ড করেছিলেন, প্রচুর লোক খুব ভালো কমেন্ট করছে, তো কিছু বলতে পারছে না। তখন কিছু নাম বলছি না, গিদনির তপন দাস জাতীয় এরকম আরো কিছু আছে, উনি কিছু না বলে একটা জিনিস বলে, ভালো ভিডিও, সব কথা ঠিক ইত্যাদি, কিন্তু উনি তো ঠাকুরের নাতি হয়ে নিজেই তো চাকরি করেছেন ঠাকুরের শেষ অবধি। তো এবার ওটা তো পরে আমরা জানতে পারলাম যে আপনি অভাবের টাইমে ওই সময় যদি সাপোর্ট না করতেন। আমি চাকরি করেছি। হ্যাঁ চাকরি করেছি, তুমি কি মার্ডারার নাকি? হ্যাঁ, যে ঠাকুরের বিধি উল্টে গেছে না, এই ব্যাপারটা উল্টো দিকে লোক আমাদের ভালো লোক ঠাকুরের কাছে আসে চাকরি করে দিতে, এটা কি যারা আছে এখানে চাকরি করছে না, টাকা পাচ্ছে না? হ্যাঁ, আমাদের তো কোনো খারাপ চাকরি। আমি তো একটা টিচিং চাকরি করতাম, প্রফেসরের চাকরি, তাতে অনেক ফেসিলিটি পেতাম, এখনো পেনশন পাই। এরা কি রুটি খাওয়ার মধ্যে দুটি ছুঁড়ে দেয়। আরো জঘন্য চাকরি, দাস খাওয়াতে চাকরি, চাকরি কিন্তু মুখে বলছে ঠাকুরের কাজ। আর ঠাকুর থাকতেই তো এই জিনিসটা করেছিলেন। ইভেন এই সপ্তম খণ্ড করেছিলেন কি, ঠাকুর করেছেন যেটা আমি করতে চাইনি, ভোটে হেরে গেলাম, ডুবে পড়ে করেছি, তার ফলও তো দেখা যাচ্ছে ঠাকুরের সামনে। এই যে সপ্তম খণ্ডে নতুন বেরিয়েছে দীপরক্ষীতে,
ঠাকুর নিজে বলছেন যে কেষ্টদাকে আমি আর ভাল লাগছে না, আমার ফিলান্থ্রপি তুলে দে। কেষ্টদা বলছে তুলে দিলে কি করে হবে, তুলে দিলে তো এত কাজ করছে তাড়াবে কি করে। তখন কেষ্টদা শুনে ঠাকুর বলছে তার কয়েকজন যাদের রাখা তাদের রাখেন, বাকিগুলো তুলে দেন। এটা কি মানে সিরিয়াসলি বলেছেন নাকি? এই রিসেন্ট বেরিয়েছে 7ম খণ্ডে। আরেকটা দিক, শ্রী ঠাকুরের যে বাণী বিভিন্ন গ্রন্থের মধ্যে আছে, আর যে স্মৃতি আর শ্রুতির যে শ্রুতি বাণীর তার প্রচার এবং প্রসার মানে খুব কম, এবং মানুষ নিজের মতো করে বোঝার মতো বাংলা করতেই পারে না। তুই বেশি কথা বলছিস, ঠাকুরের বাণী পাঠ হয় কখনো? কেউ পড়ে? একটা বই পড়া হয় সত্যনারায়ণ স্বামী, তাছাড়া কেউ পড়ে না। আমরা নিজেদের একজন আনন্দে থাকি, তো লিখছি পুস্তক, ওটা কেউ পড়ে না। এটাকে বাড়াতে আমরা কি আর কি করতে পারি? আমাদের কি করণীয়, কি আমাদের পাঠটা যেটা পড়ার অভ্যাস করতে হবে, সকলকে পড়াতে হবে, শোনাতে হবে, এই যে অধিবেশনে পড়তে হবে। পড়াশোনার কালচারটা তো সবার নেই, মানে নেই তো, আনতে হবে। আগে আরো বেশি ছিল, না পড়ে পড়ে করে গেছে। মোবাইলের কালচার এসে গেছে, মোবাইলটা একটু কম দেখতে হবে ঠাকুরের। আমরা ওই যে অডিও করে করে করছি যাতে শুনে শুনে হয়, ওটা হচ্ছে একটুখানি, কিন্তু আরো ভালো করে পড়তে হয়, পড়াটাও যদি তাই না প্রয়োজন তো বাকি সমস্ত বই ছাপানো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, শ্রুতিবাণী পড়ার কালচার খুব কম। আরে কালচার তো করলে কালচার বলে, করিস না কালচার হবে বলে। শ্রুতিবাণী নিজের মতো করে অনেকে ভেঙে নেয়, সেক্ষেত্রে করণীয় কি? আর করণীয় তো এক প্রথম থেকে বলছি, যে জানে তার কাছে বুঝতে হবে তো, যে জানে তার কাছ থেকে যে বসে শুনতে হবে তো কিছুটা। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবা, সেই লোকটার কাছ থেকে অ্যাটেন্ড করতে হবে তাকে, বাড়িগুলো বোঝার জন্য। কঠিন বাড়ি সেই যে তাকে যাও, সেও হয়তো জানে না, তা আবার আনার জন্য দিতে হবে তো, ডিকশনারি দেখতে হবে তো, মানে বুঝতে হবে তো, সকলের সঙ্গতি রেখে মানে করতে হবে তো। হলো না বলে দিলাম তো হয়ে গেল, কিছু করেই তো নি আমি। এক্ষেত্রে রুট মানে খুব গুরুত্ব আছে কি? রুট মিনিং যদি বুঝি, শব্দের ধাতুগত অর্থ বুঝি। এখন এই জিনিসটা বেশিরভাগ দেখি অনেকে নিজের মতো করে এটা করে। নিজের মতো করে তুই তো নিজের মতো করে খাস, তুমি যেমন খাওয়া তেমন স্বাস্থ্য হবে। নিজের মতো বলে তো কিছু নেই, ঠাকুরের মতো করার চেষ্টা করছি আমরা, তাই না? অদৃশ্য ভাবে বোঝানো হয়ে গেছে। প্রফুল্লদা তো নিজে যে লিখেছে বাণীটা সেই তো বলে দিয়েছে, ইষ্ট কমা হয়ে যাবে এটা। আর কমা বলতে মনে পড়ে, এক জায়গায় পড়ছিলাম শ্রী ঠাকুরের সময় যে ছুটি বাণী ছিল, তার নাকি ছাপানো স্টাইল একটু স্পেস কমা এই সমস্ত বিষয়ে নাকি গুরুত্ব দেওয়া হতো, সেটা পরবর্তীকালে বাদ দেওয়া হয়েছিল। স্পেসেরও গুরুত্ব ছিল বলে কত লোক তো কত কিছু করছে, তো ফলটা কি হচ্ছে? আর অপব্যাখ্যা করছে। ঠাকুরের বাড়ি আছে না, ডাকাতের দল কালী পুজো করে চিনি প্রসাদকে ডাকাতি করে দিল, বুঝলি ভাইরা? এবং ধরাও পড়লো, জেলও হলো। ধর্ম করা যেমন তেমনই ফায়দা হবে, তাই না? বিধি অনুযায়ী না করতে হবে। আরেকটা খুব বিষয় দেখি, তত্ত্বজ্ঞান আর পড়ার বিষয়ে এখন অনেকে গুরুত্ব দেয় বেশি। তো আমাদের যে বেসিক প্র্যাকটিস, সেগুলোতে বা আগেকার মানুষ এত ভালোবাসতো, সেগুলোতে ফিরে আনা কি প্রয়োজন? এর সাথে ব্যালেন্স করাটা কত করতে হবে? তো কথা বলার দরকারই থাকে, বইগুলো ভালো করে বানিয়ে পর ওর মধ্যে সব বলা আছে, আমরা কতটুকু বলতে পারবো? ঠাকুর একটা বাড়ি বলছি, মনে হলো সব কিছু তোর বাদ যায় যাক, যেটুকু পারিস সেটুকু করিস। ইষ্টভীতি, সদাচরণ, লোকচর্যা, এটাই এছাড়া আবার করার কি আছে? লোকচর্যা বলতে ইষ্টভীতি, সদাচরণ, লোকচর্যা। লোকচর্যা তো এইগুলো ছাড়া তুই বাঁচতে পারবি? লোকচর্যাটা কিরকম ভাবে? লোকচর্যা মানে এটা কি? লোকচর্যা মানে লোকের চাষ করা, লোক যেন সত্যিকার লোক হয় তেমন করে তোলা, তাদের সেবা দিয়ে তাদের তেমন করে তোলা। এছাড়া কিছু করার আছে নাকি? সত্যি কথা বলতে এখন ঘুরিয়ে ফিরে করাবেনি, আর আমরা করবোই, সব ঘুরিয়ে ফিরে করতে হবে। এটা দেখা যায়। হঠাৎ করে যদি মাথা গরম হয়ে যায় কি করবে? তুমি জিজ্ঞেস করো আগে এটা। মোহন ভাইয়ের উপর দিয়ে চালিও না। করতে পারবো না তো আমরা। মাথা করলে সোজা মাথাটাকে দেয়ালে 4 বার জোর জোর দেখা হবে, রাগ হবে, আর রাগ হবে ব্যথার খেলা, তখন ব্যথার দিকে বুঝছি, তাই না? এরকম করে নিজেকে শাস্তি দিতে হবে, অন্য একটা কাজে এগিয়ে ধরে দিতে হবে। এখন বলতে আমি ঝগড়া বাড়িয়ে করতে হবে। তবে সেটা ঠিক করতে না পারলে ভয়ঙ্কর ক্ষতি হবে নিজে।
লাভ করেছি। আপনি নাকি খুব রেগে যেতেন আগে? হ্যাঁ, একবার ঘুম থেকে তুলে দিয়েছিলেন দাদুকে, কে দাদু সারা বিবেক বিতান তাকে তাড়া করেছে জ্বর মারবে বলে। তখন কটা বাজে আপনার, কটার সময় ঘুম থেকে শুরু করেছেন? অত আপনাকে বড় মা মেরেছিলেন না একবার? আচ্ছা, ওটা কেন করেছিলেন? সিঁড়ি থেকে হঠাৎ একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আপনি হঠাৎ, তারপর ঠাকুরের সামনে, ওই বয়সে না নিয়ে বোঝা যাবে না। ঠাকুরের সামনে ধাক্কা মেরে ফেলে দিল একটা মেয়েকে। ঠাকুর মারতে আসছিলেন? শুয়ে পড়েছিলেন কি? অনেক ঘটনা আছে ওসব। বলেন না তো কিছু, আপনি এগুলোর দরকার রাখা যেতে পারতো। না, ওইটাই বলিস তো। হ্যাঁ আপনার টর্চের ঘটনাটা কিন্তু মানুষের মধ্যে খুব হ্যাঁ, ওটা দারুণ ঘটনাটা। আমি 3-4 জনকে পার্সোনালি বলতে আমাকে বলেছে যে এই ঘটনাটা এত সুন্দর, এভারলাস্টিং টর্চ জানতাম না। এই ইয়েতে প্রিয় পরমের স্মৃতি, दादा निकाल स्मृति के संदूक से निकाल करके हाँ। लिखते थे। ये दूसरा था, किताब में भी निकला। প্রিয় পরমের স্মৃতি সৌরভ में है वो लास्ट हाँ, वाला। हाँ, 87 में पहले निकला। हाँ। তাই অনুরোধ, আপনার অনেক স্মৃতিকথার মধ্যে হ্যাঁ, আপনি একটু বললে খুব উপকার হয়। মানুষের শিক্ষণীয় থাকে, তারা চায়, মানে এটা বলে নিজে স্বীকার করেছে, যেটা খুব আমার চাবুকের মতো লাগে। मुझे कैसे जा? स्मृति कथा एक दूसरी चीज है। दादा जो स्मृति कथा कहते हैं या लिखते हैं, उससे जो प्रेरणा, उससे जो शिक्षा निकलती है, यह जीवनीय चीज है, बड़ी चीज। আপনি একটা জিনিস জানেন, আপনার প্রথম কবিতা আমাকে মামা পড়িয়েছিলেন পরিবর্তন, তখন জানতাম না আপনাকে। বুক ফাটানো প্রাণ যেখানে প্রাণ সেখানে ধায়, তার ভাবটি পেতে গিয়ে কি তার ভাবটি পায় এরকম। ফাটানো প্রাণ যেখানে প্রাণ लास्ट সেখানে लास्ट ধায়। कोई लाइन ছিল না? হ্যাঁ লাস্টে কবির চরিত্রে যে হ্যাঁ, ওই কবিতার লাস্টে ঠাকুরের বাড়ি ফিরত। তখন আপনার তার মনটি পেতে গিয়ে তার ভাবটি। তার মধ্যে ওই সমীরের কবিতাটা খুব ভালো লেগেছিল। তো রুমা সৎসঙ্গে সৎসঙ্গে পাঠ করে এর কবিতাটা পাঠ করতে, আমি দেখছি লোকজন ঘুম তাকিয়ে আছে, কেউ পাঠ ভাল লাগছে না, এত লম্বা কবিতা পাঠ করে যাচ্ছে। না, করতাম একটা দুটো করে, তারপরে গল্পটাই বলতাম। অনেক মারাত্মক গল্প। এটা অনেক ইম্প্যাক্ট ফেলে। তারপরে আপনার এই ছবি খুঁজেছিলাম, খুব সুন্দর ছিল। উল্টো পাল্টা কবিতা বলি না। হ্যাঁ? মিনিমাম আমার কাছেই আছে 10,000, 10,000 না হলেও 4-5 হাজার আছে। শুনেছি আপনি শ্রী ঠাকুরকে কবিতা পড়ে শোনাতেন হাত থেকে। আমি নিজে শোনাইনি, তবে শুনি আমার কথা শুনলাম। ও ঠাকুর সামনে হ্যাঁ, ওই যে মায়েদের ঝগড়া আপনি দেখেছেন না? ঘুমাতেন, মানে ওটা ঘুমানোর জন্য বাহিয়ে দিতেন। আচ্ছা, তখন ওটা চুপ হয়ে যেত ঠাকুর ঘুমালে? এ কিরকম ঝগড়া তাহলে? মারপিট করতেন হ্যাঁ, কুস্তি দেখছি। মায়েদের? মেয়ে আমার মা, তোমার সেবা। এ মা। ব্যাপারটা কি, মায়েদের সমস্যা হ্যাঁ, ওটা তো হিমায়ত। ওর মধ্যে দিয়ে প্রবৃত্তি যে জ্বালাগুলো বার করে দিতেন। হ্যাঁ, বিধবা মায়ের। তখন আমি নারী নীতিটা একবার পড়লে ওটা আমার মনে পড়ে। হ্যাঁ, তার বিধান ছাড়া তো আর সেটা আমরা তাহলে ওই কাজটা করে আসি। সম্ভব না। হয়ে গেছে। তোমার